সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। আর এই আলোচনার জন্য আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হলো সিলেট বোর্ড 2023 সালের। মূলত এই প্রশ্নটি থেকেই আমি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। তাহলে সরাসরি আমরা চলে যাই সেই প্রশ্নে। এখানে লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 4। এই কোশ্চেন নাম্বার 4-এ বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এই বক্সের মধ্যে যে ভার্বগুলি রয়েছে সেগুলির সঠিক রূপ ব্যবহার করে এই পাঠটি কমপ্লিট করো। তো এটা করার সময় আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে বক্সে যে ভার্বগুলি দেওয়া থাকবে সেই বক্সের ভার্বগুলির বাংলা অর্থ একবার আমাদের জেনে নিতে হবে, মনে করতে হবে। তারপর আমরা এই সম্পূর্ণ টেক্সট পড়ব এবং তারপরে আমরা এটা নিশ্চিত হব যে কোন ভার্বটি কোন শূন্যস্থানে বা কোন গ্যাপে বসবে। তো প্রথমেই আমরা এই ভার্বগুলির বাংলা অর্থ জেনে নেব। তাহলে দেখে নাও, ওয়েস্ট। ওয়েস্ট শব্দের অর্থ হলো কোনো কিছু অপচয় করা বা নষ্ট করা। এরপর রয়েছে নো। নো মানে হচ্ছে জানা বা চেনা। এরপর রয়েছে ফলো। ফলো মানে অনুসরণ করা। অবজার্ভ মানে হচ্ছে কোনো কিছু পর্যবেক্ষণ করা। এরপর রয়েছে ডু। ডু মানে কোনো কাজ করা। মেক মানে কোনো কিছু তৈরি করা। আবার কোনো কাজ করার অর্থেও মেক শব্দটার ব্যবহার হয়ে থাকে। এরপর রয়েছে ফল। ফল মানে হচ্ছে পড়া। আর মানে হচ্ছে হওয়া। ইউটিলাইজ মানে হচ্ছে সদ্ব্যবহার করা। ইজ মানেও হওয়া। তাহলে ইজ এবং আর এই দুটো মানে হচ্ছে কিন্তু হওয়া। তাহলে এবার আমাদের কাজ হলো আমরা মূল এই টেক্সট পড়ব এবং তারপরে আমরা দেখে নেব কোন ভার্বটি কোথায় বসবে, কোন শূন্যস্থানে বসবে। তো এখানে লক্ষ্য করো, উই শুড ড্যাশ দ্য লাইফস্টাইল অফ দ্য অ্যান্টস অ্যান্ড বিস। অর্থাৎ আমাদের আমাদের উচিত অবজার্ভ। অবজার্ভ মানে হচ্ছে কোনো কিছু লক্ষ্য করা বা পর্যবেক্ষণ করা। আমাদের পর্যবেক্ষণ করা উচিত দ্য লাইফস্টাইল অফ দ্য অ্যান্টস অ্যান্ড বিস। অর্থাৎ এখানে পিঁপড়া এবং বি মানে হচ্ছে মৌমাছি। পিঁপড়া এবং মৌমাছিদের জীবন ধারণ পদ্ধতি আমাদের লক্ষ্য করা উচিত, তাই না? বা পর্যবেক্ষণ করা উচিত, কারণ তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। এবার কোশ্চেন বিতে যে শূন্যস্থান রয়েছে সেটা আমরা এবার দেখব। দে ড্যাশ গুড ইউজ অফ দেয়ার টাইম। তাহলে কি হতে পারে এখানে? দে মেক গুড ইউজ অফ দেয়ার টাইম। তারা সময়ের সদ্ব্যবহার করে বা সঠিক ব্যবহার করে। অ্যান্ড এবং স্টোর ফুড এবং খাবার স্টোর সংরক্ষণ করে ফর দ্য রেইনি ডেজ। দুর্দিনের জন্য তারা খাবার সংরক্ষণ করে। তারপরে বলা হচ্ছে দে নেভার ড্যাশ এ সিঙ্গেল মোমেন্ট ইন নেগলিজেন্স অর ইন্ডোলেন্স। তাহলে দে নেভার ওয়েস্ট। তারা কখনোই ওয়েস্ট অপচয় করে না। এ সিঙ্গেল মোমেন্ট এক মুহূর্ত। ইন নেগলিজেন্স অবহেলায় অর ইন্ডোলেন্স বা অলসতায়। তারা অলসতায় বা অবহেলায় এক মুহূর্ত সময়ও কী করে না? অপচয় করে না। তাহলে ওয়েস্ট মানে অপচয় করা এবং এখানে কোন ভার্বটি হবে? তাহলে এখানে হবে ওয়েস্ট। দে নেভার ওয়েস্ট। তারা কখনোই অপচয় করে না। এ সিঙ্গেল মোমেন্ট এক মুহূর্ত। তাহলে এখানে বসলো কোন ভার্ব? এই ওয়েস্ট ভার্বটা কিন্তু বসলো এখানে। এরপরে খেয়াল করো, সো দে তাই তারা নেভার ড্যাশ ইন্টু এক্সট্রিম ক্রাইসিস। তাই তারা চরম অভাব, ক্রাইসিস মানে সংকট বা অভাব, তাই না? সো তাই দে নেভার ফল ইন্টু এক্সট্রিম ক্রাইসিস।
তাই তারা কখনোই চরম যে এই যে ক্রাইসিস রয়েছে বা সংকট রয়েছে বা অভাব রয়েছে, তাই তারা চরম সংকটে কখনোই পড়ে না। তাহলে এখানে কোন কোন ভাবটি হলো? তাহলে এখানে সো দে নেভার ফল ইনটু এক্সট্রিম ক্রাইসিস, তাহলে এখানে হবে ফল, তাই তারা কখনোই চরম সংকটে পড়ে না। আচ্ছা, এরপরে নাম্বারে লক্ষ্য রাখো। নাম্বার, উই ড্যাশ দ্য বেস্ট ক্রিয়েচার্স ইন ক্রিয়েশন। ক্রিয়েচার শব্দের অর্থ হলো সৃষ্টি, আর ক্রিয়েশন শব্দের অর্থ হলো সৃষ্টি, আর ক্রিয়েচার মানে হচ্ছে আমরা যারা জীব রয়েছি, অর্থাৎ সৃষ্টি করা জীব বা প্রাণী। তাহলে এক্ষেত্রে আমাদের হবে উই আর, আমরা হই, তাহলে উই আর, এখানে আর হবে দ্য বেস্ট ক্রিয়েচার্স ইন ক্রিয়েশন, আমরা সৃষ্টির সেরা জীব, মানে সবচেয়ে সেরা জীব, তাই না, বা সেরা জীব যেটাই বলি আমরা বেস্ট। তাহলে বেস্টটা হচ্ছে কিন্তু সুপারলেটিভ ফর্ম, গুড, এরপরে রয়েছে গুড, বেটার, এবং তারপরে রয়েছে বেস্ট, তাই না। আচ্ছা, এবার লক্ষ্য রাখো, উই ড্যাশ এভরিথিং গুড অ্যান্ড ব্যাড, আমরা ড্যাশ এভরিথিং সব কিছু, গুড অ্যান্ড ব্যাড ভালো এবং মন্দ। তাহলে এখানে কি হতে পারে? উই নো, আমরা জানি, এভরিথিং আমরা সব কিছুই জানি, গুড অ্যান্ড ব্যাড ভালো মন্দ আমরা সব কিছুই জানি। তাহলে এখানে কোন ভাবটি হলো? এফ নাম্বারে হলো কিন্তু এই নো ভাবটা। নো মানে হচ্ছে, নো মানে জানা বা চেনা, অর্থাৎ আমরা ভালো মন্দ আমরা সবই জানি, এখানে এই কথাই বলা হচ্ছে। এবার লক্ষ্য রাখো, উই ক্যান, আমরা পারি ড্যাশ বেটার দ্যান দ্য আদার্স, আমরা অন্যদের চেয়ে ড্যাশ ভালোভাবে পারি। কি করতে পারি? উই ক্যান, আমরা পারি ড্যাশ বেটার দ্যান দ্য আদার্স, অন্যদের চেয়ে ভালোভাবে পারি। তাহলে কি হতে পারে এখানে? এখানে হতে পারে উই ক্যান ডু বেটার, আমরা ভালো কিছু করতে পারি, তাই না। এখানে তাহলে কোন ভাবটা হবে? উই ক্যান ডু বেটার, আমরা ভালো কিছু করতে পারি দ্যান দ্য আদার্স, অন্যদের চেয়ে, কারণ মানুষ হলো সৃষ্টির সেরা জীব এবং মানুষ অনেক কিছু করতে পারে যা অন্য প্রাণীরা পারে না। তাহলে এই জি নাম্বারে তাহলে কোনটি হবে? জি নাম্বারে হবে হচ্ছে এই টু, তাই না। এরপরে খেয়াল করো, উই শুড অল, আমাদের সবার উচিত ড্যাশ এভরি মোমেন্ট প্রপারলি, প্রতিটি মুহূর্ত সঠিকভাবে। তাহলে উই শুড অল, আমাদের সকলের উচিত ড্যাশ এভরি মোমেন্ট প্রপারলি, প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কী করা উচিত? সদ্ব্যবহার করা উচিত, সময়ের সঠিক সদ্ব্যবহার করা উচিত। তাহলে এখানে কী হবে? উই শুড অল ইউটিলাইজ, সদ্ব্যবহার করা, উই শুড অল ইউটিলাইজ এভরি মোমেন্ট প্রপারলি, আমাদের সকলের উচিত প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা। তাহলে এখানে হবে তাহলে কি? ইউটিলাইজ। তাহলে আমরা দেখলাম এইচ নাম্বার হবে কি? ইউটিলাইজ হবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, পাংচুয়ালিটি ড্যাশ দ্য বেস্ট টনিক ইন দিস রিগার্ড। পাংচুয়ালিটি মানে হচ্ছে নিয়মানুবর্তিতা, তাই না, বা সময়ানুবর্তিতা যেটাই বলি আমরা। তাহলে এই পাংচুয়ালিটি ইজ দ্য বেস্ট টনিক ইন দিস রিগার্ড, অর্থাৎ সময়ানুবর্তিতা হচ্ছে এক্ষেত্রে সবচেয়ে বেস্ট টনিক, সবচেয়ে উপযুক্ত বা সবচেয়ে মূল্যবান, যেটা আমরা বলি মূল্যবান বিষয় বা উপকরণ। ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে নিয়মানুবর্তিতা হচ্ছে সবচেয়ে মূল্যবান বা সবচেয়ে ভালো উপকরণ বা বিষয়। আচ্ছা, এরপরে তাহলে এখানে আমাদের কি হলো? এই আই নাম্বার কিন্তু আমাদের উত্তর হবে কিন্তু
ইজ হবে কিন্তু, তাই না? যেহেতু পাংচুয়ালিটি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইজ হবে কিন্তু, আরটা কিন্তু হবে না। আরটা কখন হতো? যদি বেশি হতো, তাই না? যেমন উই আর, দে আর, এরকম হলে তখন আর হতো। এরপরে খেয়াল করো, উই শুড ড্যাশ দ্য ফুড স্টেপস অফ দ্য ফেমাস পারসনস। তাহলে এখানে কি হবে? উই শুড, আচ্ছা আমাদের উচিত ফলো, তাই না? আমাদের অনুসরণ করা উচিত। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে এই যে এখান থেকে ফলো ভার্বটা এটা হবে। তাহলে উই শুড ফলো, আমাদের অনুকরণ বা অনুসরণ করা উচিত, দ্য ফুড স্টেপস, পদচিহ্ন, অফ দ্য ফেমাস পারসনস, বিখ্যাত ব্যক্তিদের পদচিহ্ন আমাদের অনুসরণ করা উচিত। অর্থাৎ যারা বিখ্যাত ব্যক্তি, তারা বিভিন্ন কাজ করেছেন যা প্রশংসনীয়, তারা সময়ের সদ্ব্যবহার করেছেন, এই বিষয়টি, অর্থাৎ তারা যে পথ অনুসরণ করেছে আমাদের সেটা অনুসরণ করা উচিত। এখানে এই কথাটি কিন্তু বলা হচ্ছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে যখন কোনো রাইট ফর্ম অফ ভার্বসের আমরা অ্যান্সার করব, আমাদের প্রথম কাজ তাহলে কি? প্রথম কাজ হলো এই যে ভার্বগুলি দেওয়া রয়েছে এগুলির বাংলা অর্থ একবার আমরা দেখে নেব, অর্থাৎ মনে করে নেব, তাই না? এরপরে আমরা এই সম্পূর্ণ প্যাসেজটি পড়ব এবং পড়ার সময় আমরা লক্ষ্য রাখবো কোন ভার্বটি হতে পারে। তবে হ্যাঁ, আমি হয়তো বা এখানে একবারে পড়ার সময় আমি বলে যাচ্ছি যে এই এ নাম্বারে হয়তো কি হলো, অবজার্ভ হলো, তাই না? কিন্তু তোমরা কিন্তু এটা সহজেই প্রমাণ করতে পারবে না। তাহলে তোমাদের জন্য কি করা উচিত? তোমাদের জন্য বা একেবারে অজানা কোনো প্যাসেজ এরকম আসলে আমরা যেটা করব সেটা হলো, আমরা কোন ভাবটা বুঝবে সেটা জানার আগেই আমরা এমনিতেই সম্পূর্ণ প্যাসেজটি 2 থেকে 3 বার পড়ে নেব। সম্পূর্ণ প্যাসেজটি 2 থেকে 3 বার বাংলা অর্থসহ পড়ার চেষ্টা করব এবং 3 নাম্বার যে পড়ব, যখন 3 নাম্বার ধাপে গিয়ে আমরা তখন বসানোর চেষ্টা করব যে কোন ভাবটা কোথায় বসবে। আমরা প্রথমেই কিন্তু সবগুলো কিন্তু এভাবে আমরা কিন্তু বসাতে পারবো না। আমরা যারা ছাত্র রয়েছে তারা কিন্তু পারবো না, তাই না? তাহলে আমাদের কাজ হবে কি? আমাদের আগে কাজ হলো এই যে এটা রয়েছে সেটা আমাদের আগে বাংলার অর্থ সহ করতে হবে। শুরুস্থান যেটা রয়েছে এই শুরুস্থানে কোন ভাবটি বসবে সেটা বসানোর আগে আমাদের এমনি এমনি পড়তে হবে 1 থেকে 2 বার, এবং তারপর আমাদের চেষ্টা করতে হবে যে কোন শূন্যস্থানে কোন ভাবটা বসবে। এটাই হচ্ছে মূলত মূল নিয়ম। আরেকটি বিষয় আমাদের না জানলে নয়, সেটা হলো আমরা সর্বদাই হয়তো ভাবি যে রাইট ফর্ম অফ ভার্বসের অনেক নিয়ম রয়েছে, তাই না? বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের রুলস রয়েছে। আমাদের রুলস দরকার, তবে কী ধরনের দরকার? আমাদের মনে রাখতে হবে এই যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেই প্যাসেজটি কী রিলেটেড। এটা কি অতীতকালের কোনো ঘটনা, নাকি এই বর্তমান সময়ে, অর্থাৎ যেটা চিরন্তন কোনো সত্য সেই ধরনের কোনো ঘটনা? যদি অতীতকালে কোনো ঘটনা হয় তাহলে এই ভার্বগুলি হবে সবগুলি কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে। আর যদি এমন প্যাসেজ হয় যেটা সাম্প্রতিক সময়ের জন্য প্রযোজ্য বা চিরন্তন ধরনের একটি প্রযোজ্য, যেমন বই আমাদের সবচেয়ে প্রকৃত বন্ধু বা ভালো বন্ধু, এই কথাটি সবসময়ের জন্য কিন্তু এটা বিরাজমান। যেমন অতীতেও বই বন্ধু ছিল, এখনও বই আমাদের বন্ধু, ভবিষ্যতেও বই আমাদের বন্ধু থাকবে। তো এই ধরনের বাক্যগুলি বা এই রিলেটেড প্যাসেজগুলি কিন্তু সবসময়ই প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে। আর এই যে প্যাসেজটি এটা কিন্তু সম্পূর্ণটাই আমি কোন টেন্সে লিখেছি? প্রেজেন্ট টেন্সে কিন্তু লিখেছি। এখানে কখনোই পাস্ট টেন্স ব্যবহার করিনি। কেন ব্যবহার করিনি? কারণ এই যে এখানে একটা বিষয় যদি লক্ষ্য করো তোমরা দেখতে পাবে শুট রয়েছে এখানে, এরপরে এখানে শুট রয়েছে, এখানে শুট রয়েছে, একটু মার্ক করছি আমি, এখানে শুট রয়েছে, এখানে ক্যান রয়েছে, আবার এখানে শুট রয়েছে, তাই না? এই কয়টি ভাব রয়েছে এখানে কিন্তু যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই যে 4টি ভাব আমরা এখানে দেখতে পাচ্ছি, 1টি 2টি 3টি 4টি, এই 4টি শূন্যস্থানে যে 4টি ভাব দেওয়া রয়েছে
এই সবগুলি হচ্ছে কিন্তু মডাল ভার্ব, তাই না? আর মডাল ভার্বের পরে আমাদের সবসময় যে ভার্বটা বসে সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সের হয়ে থাকে, যেটাকে বেস ফর্ম বলা হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে স্বাভাবিকভাবে যে ভার্বটা আমরা বসাতাম এস, ইএস এগুলো ছাড়া সেই ভার্বটা বসাতে হবে, অর্থাৎ মূল ভার্ব যাকে বেস ফর্ম বলা হয়। আচ্ছা, এই ভার্বটি কিন্তু আমাদের বসাতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা অবশ্যই জানি যে শুডের পরে যে ভার্বটা বসবে সেটা সবসময় কিন্তু প্রেজেন্ট ফর্মে। তাহলে এখানে মেক আছে, মেকই বসাতে হবে, অর্থাৎ মেক বসবে, তাই না? যদি বসে কখনো, তাহলে এখানে কি কখনো আমরা এই মেক্স বসাতে পারবো না কিন্তু। একই রকমভাবে তাহলে আমাদের মনে রাখতে হবে মডাল ভার্বের পরে যেহেতু এরকম হয়, তাহলে এই যে 4টি শূন্যস্থান দেওয়া রয়েছে এই 4টি শূন্যস্থান কিন্তু আমাদের জন্য খুবই সহজ, এবং সম্পূর্ণ প্যাসেজটি এটাই আমাদের শিক্ষা দেয় যে এই প্যাসেজটি হবে অবশ্যই প্রেজেন্ট টেন্সে, কেননা এটা অতীতের কোনো ঘটনা নয়। যদি এমন হতো এক দেশে এক রাজা ছিল, রাজা তার রাজ্য ছেড়ে বনবাসে গিয়েছিল, তাই না? তখন সেই ঘটনাগুলিকে বোঝানোর জন্য পাস্ট টেন্সে লিখতে হতো, কিন্তু এটা পাস্ট টেন্সে হবে না। আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের।